ক বিভাগের এমসিকিউ। প্রথম যেটা প্রশ্ন আছে, বহির্জাত প্রক্রিয়া শক্তির মূল উৎস। চারটা অপশান আছে, সূর্য, নদী, বায়ু, হিমবাহ। কি হবে রে? সূর্য হবে। পরে যেটা আছে 2 নম্বর প্রশ্ন যেটা আছে, নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়বে। কত গুণ বাড়বে? 64 গুণ বাড়বে। কোন সূত্র অনুসারে? ষষ্ঠাঘাতের সূত্র অনুসারে। কে দিয়েছিল ষষ্ঠাঘাতের সূত্র? W.H. হপকিন্স 1942 সালে। ঠিক আছে, মানে নদীর গতিবেগের সঙ্গে বহন ক্ষমতার সম্পর্ক নির্ণয় করে কোন সূত্রে? এই ষষ্ঠাঘাতের সূত্রে। ঠিক আছে, এর পরের প্রশ্ন, এল নিনোর আবির্ভাব হয়। এল নিনোর আবির্ভাব হয় কোন মহাসাগরে রে? প্রশান্ত মহাসাগরে। ঠিক আছে, তো এই এল নিনোটা কি? উষ্ণ সমুদ্র স্রোত। এল নিনোটা কি? উষ্ণ সমুদ্র স্রোত। এটা তো বলেছিলাম যে এল নিনোর প্রভাবে ভারতে খরা এবং লালিনার প্রভাবে ভারতে বন্যার সৃষ্টি হয়, আর আমেরিকাতে উল্টা হবে। বুঝতে পারলি কিনা? এরপরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় বায়ুমণ্ডলের যে স্তরে। কোন স্তরে? বায়ুমণ্ডলের শীতলতম স্তর মেসোস্ফিয়ারের। নেক্সট, পৃথিবী, সূর্য ও চাঁদের সরল রৈখিক অবস্থান বা সরলরেখায় অবস্থানকে বলে। এটাতে ব্যাখ্যা করার কোনো ইয়ে নেই। কি বলা হয়? বারবার কিন্তু এই প্রশ্নটা পড়ছিস, তাহলে কি বলা এটাকে? সিজিকি। আর সিজিকিতে 2 প্রকার, প্রতিদিনই বলছি, সংযোগ আর প্রতিযোগ। এর পরের প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টিতে সবথেকে বেশি প্রভাব বিস্তার করে। একটু মাথায় রাখ, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ পড়তে গেলেই তোরা জানতে পাবি যে সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম কারণ কি? নিয়ত বায়ু প্রবাহ, সমুদ্র জলের লবণতার পার্থক্য, উষ্ণতার পার্থক্য, তাই তো? তারপর উপকূলের আকৃতি, বরফের গলন ইত্যাদি কারণ আছে। কিন্তু এই সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? নিয়ত বায়ু প্রভাব। তার সবচেয়ে কার প্রভাব বেশি রয়েছে? নিয়ত বায়ুর প্রভাব সবচেয়ে বেশি রয়েছে। এর পরের প্রশ্ন, একটি জৈব ভঙ্গুর বর্জ্য হলো, জৈব ভঙ্গুর বা জীব বিশ্লেষ্য, যেগুলো জীবাণু দ্বারা বিয়োজিত হয়, যেসব বর্জ্য জীবাণু দ্বারা বিয়োজিত হয় তাদের কি বলবো রে? জৈব ভঙ্গুর বা জীব বিশ্লেষ্য। তো কি কি কোনটা হবে এগুলো তো ভালো করে জানিস, এগুলো ব্যাখ্যা করার কিছু নেই। কাঁচ, প্লাস্টিক, কাগজ, পারদ। কোনটা হবে? কাগজ হবে। কিন্তু যারা পড়ছে না, যারাই করছে না, ওরা কিন্তু এই কাগজটাকেও কিন্তু দেখবে কাজ করে চলে আসবে, একটু মাথায় রেখে। নেক্সট, ভারত এবং পাকিস্তানের সীমানা নির্দেশকারী রেখাটি হলো, তাহলে কি হবে? র্যাডক্লিফ লাইন। ভারত এবং চীন ম্যাকমোহন লাইন, ভারত আফগানিস্তান ডুরান্ড লাইন। যদি বলা হয় ভারতের সঙ্গে কোন প্রতিবেশী দেশের সঙ্গে সর্বাধিক স্থল সীমানা ভাগ করে? বাংলাদেশ, কারণ বাংলাদেশের চারদিকে আছে ভারত, তাহলে ভারতের সঙ্গে যে আন্তর্জাতিক সীমারেখা সবচেয়ে বেশি রয়েছে, তাই তো? এর পরের প্রশ্ন, ভারতে সর্বাধিক জলসেচ পদ্ধতি হলো, কি হবে? ভারতে সর্বাধিক জলসেচ পদ্ধতি হলো, 4টা অপশন দেওয়া আছে, কূপ, নলকূপ, খাল, জলাশয়, ফোয়ারা। তাহলে কি হবে? কূপ, নলকূপ। এর পরের প্রশ্ন আছে, ভারতে কোন প্রকার অরণ্যের পরিমাণ সর্বাধিক? এটা তো খুব সহজে পারবি। কি কি অরণ্য আছে ভারতে? যে চিরহরিত আছে, পর্ণমেচি আছে, তারপর কি আছে? গুল্ম জাতীয় আছে, ম্যানগ্রোভ আছে, তারপরে আলপীয় উদ্ভিদ আছে, মিশ্র উদ্ভিদ আছে, সরলবর্গীয় আছে। কিন্তু এদের মধ্য থেকে সবচেয়ে বেশি কোন অরণ্য রয়েছে? 4টা অপশান দিয়েছে, আর্দ্র পর্ণমেচি, শুষ্ক পর্ণমেচি, ক্রান্তীয় চিরহরিত ও ম্যানগ্রোভ। চিরহরিত আর ম্যানগ্রোভ আগে বাদ দিয়ে দে, তাই তো? তাহলে 2টো অপশান আসবে, আর্দ্র পর্ণমেচি ও শুষ্ক পর্ণমেচি। কোনটা হবে? আর্দ্র পর্ণমেচি। কারণ শুষ্ক পর্ণমেচি মানে বৃষ্টিপাত কম, খুব কম অঞ্চলে যেখানে বৃষ্টিপাত কম খুব, ওখানে গুল্ম জাতীয় উদ্ভিদ দেখা যায়, ঠিক কিনা? তাহলে সবচেয়ে বেশি রয়েছে আর্দ্র পর্ণমেচি উদ্ভিদ।
ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। এটা বলা হয়নি যে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি, এখানে বলা হয়েছে যে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। হিমালয়ের ভারতেই, কারণ হিমালয়ের তো অনেক শৃঙ্গ আছে, হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, কিন্তু বলছে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। চারটা অপশান, এভারেস্ট ভারতে নেই, কাঞ্চনজঙ্ঘা, K2 তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলে এটা হিমালয়ের নয়, এটা কারাকোরাম পর্বতের। সান্দাকফু, তাহলে কাঞ্চনজঙ্ঘা হবে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। একটু বোঝার মতো প্রশ্ন, দেখবি যারা বুঝে না তারা কিন্তু ওই K2 মেরে চলে আসবে, ঠিক আছে। এরপরে দেখ, সোনালী তন্তু বলা হয়, এটা তো রিপিট হয়েছে। তারপর কাকে বলা হয়ে থাকে? পাটকে বলা হয়ে থাকে। 13 নম্বর প্রশ্ন, ভারতে বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি। এটা বলেছিলাম বারবার, ভারতে বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র কোথায় আছে? জামনগরে। কোন রাজ্য রয়েছে? গুজরাট। এটা কিন্তু ম্যাপ পয়েন্টিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র হলদিয়া। পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র কোনটা? হলদিয়া, মাথায় রাখতে হবে এগুলো। এর পরের প্রশ্ন যেটা আছে, মিলিয়ন সিট। এই যে মিলিয়ন সিট বারবার আসছে, মিলিয়ন সিট, ডিগ্রি সিট, হাফ ইঞ্চি সিট আর ইঞ্চি সিট। আগে ইঞ্চি বলবি না, আগে হাফ ইঞ্চি তারপরে ইঞ্চি, তাহলে অটোমেটিক মনে রাখতে পারবি। তাহলে মিলিয়ন সিট 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, আর ডিগ্রি সিট 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, হাফ ইঞ্চি 30 মিনিট ইন্টু 30 মিনিট, আর ইঞ্চি সিটে 15 মিনিট ইন্টু 15 মিনিট। তাহলে সঠিক উত্তরটা কোনটা হয়ে যাবে? 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। এরপরে শুদ্ধ অশুদ্ধ, বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। শুদ্ধ না অশুদ্ধ এটা রে? যদি বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ, মানে সমতলীকরণ প্রক্রিয়া বললে সেটা হয়ে যাবে পর্যায়ন, তাই তো? তো কাদের দ্বারা ঘটে থাকে? বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা, বিভিন্ন প্রকার বহির্জাত শক্তির দ্বারা। সুতরাং এটা কি হয়ে যাবে? সু হয়ে যাবে। এরপরে নীল নদের মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ দেখা যায়। সত্য না মিথ্যা রে? শুদ্ধ না অশুদ্ধ? কি হবে? অশুদ্ধ হবে। তাহলে নীল নদের মোহনায় পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় না, ধনুক আকৃতির বদ্বীপ দেখা যায়, ঠিক আছে। সুতরাং এটা অশুদ্ধ। এরপরে হিমালয়ের নীলকণ্ঠ শৃঙ্গটি একটি পিরামিড চূড়ার উদাহরণ। অনেকদিন পরে এরকম একটা প্রশ্ন পেলি, কিন্তু ভালো প্রশ্ন, যে হিমালয়ের নীলকণ্ঠ একটি পিরামিড চূড়ার উদাহরণ। এটা সত্য না মিথ্যা রে? শুদ্ধ না অশুদ্ধ? এটা শুদ্ধ হবে। এটা কি হবে? হিমালয়ের নীলকণ্ঠ ভারতে অবস্থিত, নেপালের মাকালু চূড়া, এগুলো হচ্ছে পিরামিড চূড়ার উদাহরণ। এগুলো হচ্ছে পিরামিড চূড়ার উদাহরণ। পিরামিড চূড়াটা কী রে? হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত এক ধরনের ভূমিরূপ, অর্থাৎ। এরপরে আছে লা নিনা হলো এল নিনোর বিপরীত অবস্থা। নিশ্চয়ই লা নিনা হচ্ছে এল নিনোর বিপরীত অবস্থা, সম্পূর্ণ বিপরীত অবস্থা, ঠিক আছে। তার এটা কী হবে? শুদ্ধ হবে। এরপরের প্রশ্ন, গৌণ জোয়ার সৃষ্টি শক্তি হলো বিকর্ষণ বল। গৌণ জোয়ার সৃষ্টির শক্তি হলো বিকর্ষণ বল। বিকর্ষণ মানে কি রে? যেটা আকর্ষণ করছে না, কেন্দ্র বহির্মুখী বল, যেটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল। তারপরে ওটা কি করতে হবে? এখানে শুদ্ধ করতে হবে, তাই তো। কেন্দ্র বহির্মুখী বল বা কেন্দ্রাতিক বল, কেন্দ্র বহির্মুখী বল বা কেন্দ্রাতিক বল হলো গৌণ জোয়ার সৃষ্টির জন্য দায়ী। এর পরের প্রশ্ন যেটা আছে, শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে তাল বলে। কি বলে রে? তাল বলে। শুদ্ধ না অশুদ্ধ? কি বলা হয় বল? যদি হ্রদ থাকতো তাহলে তাল, মানে কুমায়ুন হিমালয়ের হ্রদগুলিকে তাল বলে, কিন্তু কুমায়ুন হিমালয় বা শিবালিক ও হিমালয়ের মধ্যে যে উপত্যকাগুলো আছে সেগুলোকে বলা হয় দুন। তাহলে এটা অ হবে। এটা কি হবে? অ হবে, ঠিক আছে। এরপরে নেক্সট, উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টির কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর পশ্চিম ভারতে, ওপরের দিকে ভারতের শীতকালে যে বৃষ্টিপাত হচ্ছে এর কারণ হলো পশ্চিমী ঝঞ্ঝা। এটা কি হবে বল? এটা শুদ্ধ।
এটা কি হবে? শুদ্ধ হবে। যে ভারতে শীতকালে যে ঝিরিঝিরি বৃষ্টি হয় উত্তর পশ্চিম ভারতে, সেটাকে কি বলা রে? পশ্চিমী ঝঞ্ঝা। আর যদি বলা হতো দক্ষিণ ভারতের তামিলনাড়ুর উপকূলে, ওটা উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে, ঠিক আছে। কিন্তু এইখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব নেই, তামিলনাড়ুর উপকূলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব নেই। প্রভাব কোথায় আছে? উত্তর ভারতে বা উত্তর পশ্চিম ভারতে আছে, ঠিক আছে। তাহলে এটা কী হবে? শুদ্ধ হবে। নেক্সট, শূন্যস্থান পূরণ। 2-এর 1 যেটা আছে শূন্যস্থান পূরণে 2 1 1 2 2 1 ড্যাশ স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা। কোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়? ওজোন স্তরকে। ওজোন স্তর কোন স্তরে রয়েছে রে? নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে, নিম্ন স্ট্র্যাটোস্ফিয়ারে। 2 2 2 মরু অঞ্চলে শুষ্ক অগভীর নদীখাতকে ড্যাশ বলে। শুষ্ক নদীখাতকে বলে কি বলা হয় রে? শুষ্ক অগভীর নদীখাত। শুষ্ক আবার অগভীর, সংকীর্ণ আয় আকৃতির বলেনি কিন্তু এখানে। তাহলে কি হবে? এটা ওয়াদি। কি হবে? ওয়াদি বলা হয়, ঠিক আছে। তাহলে মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে কি বলা হয়ে থাকে? ওয়াদি বলা হয়ে থাকে। এরপরের প্রশ্ন, এরপর 3 নম্বর, পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক, এটা কোথায় আছে? নিউ ফাউন্ডল্যান্ড উপকূলের কাছে, উত্তর আটলান্টিক মহাসাগরে। কোন মহাসাগরে? উত্তর আটলান্টিক মহাসাগরে। এটা বললে হবে না। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে ড্যাশ বলে। কি বলে রে? কি বলে? কম্পোস্টিং বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? কম্পোস্টিং। ভারতে কফি গবেষণা কেন্দ্র, ভারতের কফি গবেষণা কেন্দ্রটির নাম কি রে? কর্ণাটকের চিকমাগালুর। কর্ণাটকের চিকমাগালুর। বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য, এটা খুব ইম্পর্টেন্ট একটা। তাহলে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য কোনটা? তামিলনাড়ু। কিন্তু শর্ট কোশ্চেনগুলো বেশ ভালোই দেখলাম, এই শর্ট কোশ্চেনের জন্য একটি ভালো সেট এটা। তারপর দেখ, ভারতে সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য, এটাও খুব ভালো প্রশ্ন, একদম বেছে বেছে সেটটা করেছে। তাহলে সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ। মানে কোন রাজ্যে অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে? মধ্যপ্রদেশে অরণ্যের পরিমাণ বা বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে। যদি এই রকম আসতো কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সবচেয়ে বেশি, তখন হয়ে যেত মিজোরাম। 2-1টি শব্দে উত্তর দাও। কোন তিথিতে জোয়ারের প্রাবল্য সব থেকে বেশি হয়? অমাবস্যা তিথিতে। কোন তিথিতে? অমাবস্যা তিথিতে, যেটাকে তেজ কোয়াটাল বলা হয়ে থাকে। যেটা কি বলা হয়ে থাকে রে? দেখ, অমাবস্যা এবং পূর্ণিমা, এই কথা না, অমাবস্যা এবং পূর্ণিমা উভয় তিথি তেজ কোটাল হয়। উভয় তিথিতে কী হয়ে থাকে? তেজ কোটাল হয়ে থাকে বা ভরা কোটাল হয়ে থাকে। কিন্তু সবচেয়ে বেশি তেজি বা সবচেয়ে প্রাবল্য, জোয়ারের প্রাবল্য সবচেয়ে বেশি হয় কোন তিথিতে? অমাবস্যা তিথিতে, ঠিক আছে। আর অমাবস্যা তিথি মানে কি রে? ওটা কোন জোয়ার বলা হয়? সংযোগ জোয়ার। ওটা কি কোন জোয়ার বলা হয়ে থাকে? সংযোগ জোয়ার। একটা হচ্ছে কি সংযোগ জোয়ার, একটা হচ্ছে প্রতীকযোগ জোয়ার। ভরা জোয়ার বা ভরা কোটাল ওটাকে বলা হয়। এর পরের প্রশ্ন যেটা, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত শতাংশ? চোখ বন্ধ করে 35% দেবে, ঠিক আছে। আর যদি খুব সন্দেহ হয় ব্র্যাকেট লিখবি মতান্তরে 34%। একটি ল্যান্ডফিল গ্যাসের নাম, তাহলে প্রধানটাই মিথেন। প্রধান হচ্ছে মিথেন। অ্যামোনিয়া আছে, কার্বন ডাই অক্সাইড আছে, প্রধান হচ্ছে মিথেন। তাহলে কি হবে? মিথেন করবি এখানে। আর ল্যান্ডফিল ধোয়া জলকে কি বলা হয়ে থাকে রে? ল্যান্ডফিল ধোয়া জলকে লিচেট বলা হয়ে থাকে। ভারতে বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র, কেন্দ্র মানে কি? মানে কোথায় রয়েছে, তাই তো? ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্র জামশেদপুর, ঠিক আছে। আর ভিলাই হচ্ছে সরকারি লৌহ ইস্পাত কেন্দ্র। ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত কেন্দ্র হবে ভিলাই। এরপরে কোন শিল্পকে শিল্পের শিল্প বলে? এটা পারবি? শিল্পের শিল্প। তাহলে শিল্প বলা হয়ে থাকে মোটর গাড়ি নির্মাণ শিল্পকে। মোটর গাড়ি নির্মাণ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়।
এরপরে ভারতের আদমশুমারি অনুযায়ী শহরের ন্যূনতম জনসংখ্যা, শহর তো ন্যূনতম জনসংখ্যা কত? 5,000 জন। ঠিক আছে, কোনো একটি শহরের ন্যূনতম জনসংখ্যা কত হবে? 5,000 জন। আর জনঘনত্ব হবে ন্যূনতম 400 জন, প্রতি বর্গ কিমিতে 400 জন। এরপরে দেখ ভারতের উন্নয়নের জীবনরেখা, খুব ভালো প্রশ্ন। কাকে বলা হয় দেখে? ভারতের উন্নয়নের জীবনরেখা রেলপথ। আর যদি এমনি যদি বলা হয় উন্নয়নের জীবনরেখা, কাকে বলা হয় দেখে? জলপথকে। ঠিক আছে, ভারতের জীবনরেখা, তাই তো ভারতের জীবনরেখা রেলপথ বা উন্নয়নের জীবনরেখা হচ্ছে রেলপথ। আর এমনি যদি বলা হয় উন্নয়নের জীবনরেখা, কাকে বলা হয় থাকে? জলপথকে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ISRO, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। সদর দপ্তর কর্ণাটকের বেঙ্গালুরু, কর্ণাটকের বেঙ্গালুরু। আচ্ছা, এরপরে ডান বাম আছে। বাম দিকে কি কি আছে দেখ? মানাপাস, থাঞ্জাভুর, সোনালী চতুর্ভুজ, আর আছে স্পট। দেখ দেখ এই যে কোয়েশ্চেনগুলো একটু আননোন লাগছে, কিন্তু এই সেটটা কিন্তু ভালো একটা সেট শর্ট কোয়েশ্চেনের জন্য। তাহলে মানাপাস ভারতের সর্বোচ্চ গিরিপথ নয়, যদিও দিয়েছে অপশান, কিচ্ছু করার নেই, মিলাতেই হবে। ভারতের সর্বোচ্চ গিরিপথ হচ্ছে কালিন্দী। ভারতের সর্বোচ্চ গিরিপথ হচ্ছে কালিন্দী। এখানে মানাপাস দিয়েছিল, কিছু করার নেই, মিলিয়ে মানাপাসই করতে হবে, কিন্তু সঠিক উত্তরটা কী হবে? কালিন্দী। এরপরে দেখ থাঞ্জাভুর দক্ষিণ ভারতের ধান ভান্ডার, দক্ষিণ ভারতের ধান ভান্ডার। এরপরে দেখ সোনালী চতুর্ভুজ, এটা কার সঙ্গে যুক্ত রয়েছে? সড়ক পথের সঙ্গে। আর স্পট এটা ফ্রান্সের একটি স্যাটেলাইট, ফ্রান্সের একটি স্যাটেলাইট। 2 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে, পেডিমেন্ট কি? তাহলে পেডিমেন্টটা কি? শুষ্ক প্রায় অঞ্চলে, পর্বতের পাদদেশীয় অঞ্চলে ক্ষয়জাত সমপ্রায় ভূমিকায় বলা হয় পেডিমেন্ট। বোঝা গেছে? সেলবার্চের পাদদেশে বা মরু পাহাড়ের পাদদেশে ক্ষয়জাত সমভূমি বা সমপ্রায় ভূমি হচ্ছে পেডিমেন্ট। আর পেডিমেন্টের নিচে সঞ্চয়জাত সমভূমি হচ্ছে বাজাদা। বাজাদার পেডিমেন্টের মধ্যে পার্থক্য কিন্তু পড়তে হবে। ঠিক আছে, অথবা দিয়ে দিয়েছে কি? পেডিমেন্ট হলো অথবা দিয়ে দিয়েছে অশ্ব অক্ষাংশ, এটাও গুরুত্বপূর্ণ। উভয়গুলারদের 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বায়ু খুব শান্তভাবে বা ধীর গতিতে প্রবাহিত হয়। 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে বায়ু শান্তভাবে প্রবাহিত হয়। এই কারণে আগেকার দিনে পালতোলা জাহাজগুলিতে ঘোড়া বোঝাই নৌকাগুলি যাওয়ার সময় নৌকার গতিবেগ প্রায় শূন্য হয়ে যেত। এই কারণে নৌকার ভার হ্রাস করার জন্য ঘোড়াগুলিকে জলে ফেলে দেওয়া হতো। এই কারণেই কর্কটীয় এবং মকরীয় অঞ্চলকে, অর্থাৎ উভয় গোলার্ধের 25 থেকে 35 ডিগ্রি অক্ষাংশকে কী বলা হয়ে থাকে? অশ্ব অক্ষাংশ। জল বিভাজিকার সংজ্ঞা, ওয়াটার ডিভাইড। তাহলে জল বিভাজিকা অর্থাৎ যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে বলা হয় কি? জল বিভাজিকা। উদাহরণ পশ্চিমঘাট পর্বত, বিন্ধ্য পর্বত, হিমালয় পর্বত, এগুলি হলো উল্লেখযোগ্য ভারতের উল্লেখযোগ্য জল বিভাজিকা। বান ডাকা, বান ডাকা কাকে বলে? অথবা দিয়ে যেটা আছে যে বান ডাকা কাকে বলে? বান ডাকাটা কী রে? ভরা কোটালের সময়, তাই তো? ভরা কোটালের সময় নদীর মোহনা দিয়ে নদীর স্রোতের বিপরীত দিকে জল যখন প্রবল বেগে নদীতে প্রবেশ করে তখন সেটাকে কী বলা হয় থাকে? বান ডাকা। যেমন হুগলি নদীতে বান ডাকা দেখা যায়। পরিবেশ মিত্র বর্জ্য বলতে কী বোঝো? 3-এর 3 পরিবেশ মিত্র বর্জ্য বলতে কী বোঝো?
তাহলে পরিবেশ মিত্র বর্জ্য কোনগুলো? যেসব বর্জ্যগুলো ব্যবহারে পরিবেশের কোনরূপ ক্ষতিকর প্রভাব পড়ে না বা পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, পরিবেশের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় না বা খারাপ প্রভাব বা ক্ষতিকর প্রভাব পড়ে না, সেসব বর্জ্যকে আমরা কি বলবো? পরিবেশ মিত্র বর্জ্য। যেমন বিভিন্ন জীব বিশ্লেষ্য বর্জ্যগুলো। ইউট্রফিকেশন কি? জল দূষণের প্রভাবে আবদ্ধ জলাশয়গুলিতে শৈবাল বা অ্যালগির পরিমাণ বা অ্যালগি বা শৈবাল জাতীয় উদ্ভিদের পরিমাণ বেড়ে গেলে জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়, এর ফলে জলজ প্রাণীর মৃত্যু ঘটে। তো এই ঘটনাকে কি বলা হয়ে থাকে? ইউট্রফিকেশন। আর ইউট্রফিকেশনের ফলে অ্যালগাল বুম অর্থাৎ অ্যালগির পরিমাণ বৃদ্ধি পায়, অ্যালগাল বুম ঘটে থাকে। ঠিক আছে, নেক্সট, মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? গ্রীষ্মকালে বা গ্রীষ্মকালের শেষে বর্ষাকাল সূচনার প্রাক্কাল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের ফলে কেরল বা মালাবার উপকূলে প্রবল বৃষ্টিপাত ঘটে, একেই মৌসুমী বিস্ফোরণ বলা হয়ে থাকে। শর্ট কোশ্চেন আসতে পারে যে মৌসুমী বিস্ফোরণ কোন উপকূলে ঘটে, তাহলে কোন উপকূলে হবে? মালাবার উপকূলে। ধারণযোগ্য উন্নয়ন সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন কি? তাহলে ধারণযোগ্য উন্নয়নটা কি জিনিস? যে উন্নয়নের ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে বিভিন্ন প্রাকৃতিক সম্পদের বিজ্ঞানসম্মত উপায়ে সুষ্ঠু ব্যবহার করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করা হয়, তাকে স্থিতিশীল উন্নয়ন বা সুস্থায়ী উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন বলা হয়ে থাকে, বা ইংরেজিতে বলা হয় কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট। বোঝা গেছে? পরের প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে? অনুসারী শিল্প কাকে বলে? যখন কোনো বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে ছোট ছোট শিল্পের বিকাশ ঘটে, তখন সেই ছোট ছোট শিল্পগুলিকে ওই বৃহদায়তন শিল্পের অনুসারী শিল্প বলে। যেমন পেট্রোকেমিক্যাল শিল্পকে কেন্দ্র করে গড়ে ওঠে প্লাস্টিক শিল্প। নেক্সট, ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের অর্থ কি? সবুজ বিপ্লব বলতে বোঝায় কৃষিক্ষেত্রে শস্য উৎপাদনের আমূল পরিবর্তন। 1960-এর দশকে ভারতে খাদ্যশস্য উৎপাদনে যে আমূল পরিবর্তন ঘটে তাকে বলা হয়ে থাকে কি? সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব শুরু হয় ভারতে গমকে দিয়ে, এর ফলে উৎপাদন বহুগুণ বেড়ে যায়। এরপরে পিক্সেল কি? পিক্সেল হলো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক। পিক্সেল হলো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক। পিক্সেল কথার পূর্ণরূপ হলো পিকচার এলিমেন্ট। এই উপগ্রহ চিত্রে এই পিক্সেলগুলি কতগুলি বর্গাকার ঘর। ঠিক আছে, নেক্সট, ছদ্ম রং বলতে কি বোঝো? উপগ্রহ চিত্রের বিভিন্ন প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলিকে বোঝানোর জন্য বিভিন্ন ধরনের রঙের ব্যবহার করা হয়ে থাকে। এই রঙগুলিকে বলা হয় ছদ্ম রং। কেন? কারণ কোনো প্রাকৃতিক বা সাংস্কৃতিক বিষয়ের যে প্রকৃত রং, সেটার পরিবর্তে অন্য কোনো রং দ্বারা ওই বিষয়গুলিকে বোঝানো হয়ে থাকে। কেন এই ছদ্ম রং ব্যবহার করা হয়ে থাকে? কারণ ছদ্ম রং ব্যবহার করার ফলে এই যে বিভিন্ন বিষয়ের যে বৈশিষ্ট্যগুলো, উপগ্রহ চিত্রে বিভিন্ন বিষয়ের বৈশিষ্ট্যগুলো, বিভিন্ন বস্তুর বৈশিষ্ট্যগুলো খুব সহজে ফুটে ওঠে এবং খুব সহজে সেগুলোকে পৃথক করা যায় বা পার্থক্য করা যায়। বিভিন্ন বস্তুর মধ্যে বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়গুলোর মধ্যে পার্থক্য করা যায়। এই জন্য এফসিসির ব্যবহার বা ছদ্ম রঙের ব্যবহার করা হয়।
3 নম্বরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে বারখানা অনুদৈর্ঘ্য বাড়ির মধ্যে পার্থক্য। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমে যায় কেন? কেন কমে যায়? কারণ যে ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুমণ্ডলের ঘনত্ব কমতে থাকে, বায়ুমণ্ডলের ঘনত্ব কমতে থাকে। আর বায়ুমণ্ডলের ঘনত্ব হ্রাস মানে কি? যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের পরিমাণ কমে যায়, জলীয় বাষ্পের উপস্থিতি ও অন্যান্য উপাদানের পরিমাণ কমার কারণে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। বর্জ্য ব্যবস্থাপনায় 4R, 3R বা 4R আসতে পারে। 4R বলতে কি? রিডিউস, রিইউজ, রিসাইকেল, রিফিউজ। ঠিক আছে, রিডিউস মানে কমানো, রিইউজ পুনর্ব্যবহার, রিসাইকেল পুনরাবর্তন, রিফিউজ মানে কি? প্রত্যাখ্যান। ঠিক আছে, ওকে একদম না করে দেওয়া। এবার বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, এটা তো কতবার বলবো, পয়েন্ট করে লিখবি খুব সুন্দর করে, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফল। আচ্ছা, অতিরিক্ত যদি আমরা ভৌমজল ব্যবহার করি তাহলে কি হবে? প্রথমত পানীয় জলের ঘাটতি, ভৌমজলের স্তর নিচে নেমে যাবে, তাই তো? ভৌমজলের স্তর নিচে নেমে যাবে বা ভৌমজলের স্তরের অবনমন, তাই তো? আর কি হবে? যে মাটির লবণতা বৃদ্ধি পাবে, মাটির উর্বরতা হ্রাস পাবে, ধসের পরিমাণ বৃদ্ধি পাবে, ধসের পরিমাণ বৃদ্ধি পাবে। এইগুলো হলো ভৌমজলের ব্যবহারের কুফল, অতিরিক্ত ব্যবহারের কুফল। ভারতের নগরায়নের 3টি সমস্যা, অনেকগুলো সমস্যা আছে, যে কোনো 3টি বলেছে, এগুলো আমি ব্যাখ্যাও করে দিয়েছি অলরেডি। তাহলে কি? যে অপরিকল্পিত নগরায়ন, দুর্বল জল নিকাশি ব্যবস্থা, রোগের সংক্রমণ বৃদ্ধি, পরিবেশ দূষণ, তাই তো? যানজট, দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ, তাই তো? ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে 3টি ব্যবহার, অনেক কাজে ব্যবহার করা, যে কোনো 3টি কাজের ব্যবহার লিখবি। ভূ সমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য, এটাও করতে। 5 নম্বরে যে প্রশ্নগুলো আছে, নদীর উচ্চ প্রবাহে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো, আসার সম্ভাবনা কম। হিমবাহ জলধারা মিলিত সঞ্চয় কার্য ফলে গঠিত ভূমিরূপ, এটা কিন্তু করতে হবে, এটা করতে হবে। ঠিক আছে, হিমবাহের ক্ষয়কার্য আর হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এই দুটো কিন্তু করতে হবে। আর নদীর সঞ্চয় কার্যের ফলে আসবে, ক্ষয় কার্য আসার সম্ভাবনা কম, সঞ্চয় কার্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং একটি স্তরের বৈশিষ্ট্য, এরকমই আসবে। এর আগের দিনই বলেছিলাম যে স্তর বিন্যাস করে একটি স্তরের বৈশিষ্ট্য লিখতে বলবে। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের বৈশিষ্ট্য লিখবি। হ্যাঁ, ছবি এঁকে দিবি কিন্তু, চার্ট করে করে একটা চার্ট এঁকে। পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট স্থানে 2টি মুখ্য জোয়ারের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট চিত্রসহ ব্যাখ্যা করে। এই প্রশ্নটা 3 মার্কের আসা উচিত, তাই তো? 5 মার্কে আসবে না, তাই তো? আসবে জোয়ার ভাটা সৃষ্টির কারণ আসতে পারে, জোয়ার ভাটার সুফল কুফলও দিতে পারে বা ফলাফলও দিতে পারে 5 মার্কে, কিন্তু এটা 3 মার্কের প্রশ্ন। ভারতের ভূগোল থেকে কী দিয়েছে? যে পূর্ব এবং পশ্চিম উপকূলের মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলের মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্য, এমনি বৈশিষ্ট্য এমনি পার্থক্য বলেনি, শুধুমাত্র যেগুলো প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য সেগুলো করতে হবে। 5টা পার্থক্য করলেই হবে পার্থক্যের বিষয় দিয়ে। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এটাও একটা ভালো প্রশ্ন। মৌসুমী বায়ুর প্রভাব পূর্ব ভারতে বা পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, প্রতিদিনই বলছি। আর অসম জনবন্টনের 5টি কারণ, বা শুধুমাত্র প্রাকৃতিক কারণগুলো দিতে পারে, বা যে কোনো 5টি কারণ উল্লেখ করতে পারে। ঠিক আছে, এরপরে তোদের ম্যাপ পয়েন্টিং এ কী কী দেওয়া আছে দেখে নে। ম্যাপ পয়েন্টিং এ দেওয়া আছে সাতপুরা পর্বত, ইম্পর্টেন্ট। ভারতের বৃহত্তম উপহ্রদ চিল্কা, কচ্ছের রন, এটাও ইম্পর্টেন্ট। ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, এটাও একটা ভালো আছে, এটাও ভালো প্রশ্ন। পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট ভিত্তিক অঞ্চল, আমি এর আগের দিন বলেছিলাম যে এইভাবেই হয়তো উল্লেখ করে দিয়ে পূর্ব দক্ষিণ বা উত্তর পূর্ব ভারত উল্লেখ করে দিতে পারে, বা ভারতের একটি দিতে পারে। ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, ও একটা ছুটে গেল, 6 একটি ম্যানগ্রোভ অরণ্য, এটাও ভালো। তারপরে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম। ভারতের গভীরতম বন্দর পারাদ্বীপ, মুম্বাই। প্রথম যে 4টা সেট করলি, এর মধ্যে সবচেয়ে ভালো সেট এই সেটটা, এই 4টার মধ্যে এই সেটটা ভালো করে করবি
দেখবে যে অনেক কিছুই কিন্তু শেখার আছে। মুম্বাই দিয়েছে